থাক, আর শুনতে হবে না। যত পাপ টুনির বাপ। এই টুনির বাপটা আবার কে গো আব্বা? আমি। আর টুনি হচ্ছে আমার ভবিষ্যৎ কন্যা। বউটা কে? সেটাই তো জানি না, কই গিয়ে পড়ে আছে কে জানে। নাবিলের কণ্ঠে আক্ষেপ। কি ভেবে আবার বলল, এই আম্মু, একদম টপিক চেঞ্জ করবে না। তোমার ভাতিজের একটা বিচার কিন্তু হওয়া চাই এবার। ওরে আমার পাখিরে, এবার বাড়িতে আসুক, নীরাকে খুব বকে দিব। আমার লক্ষ্মী ছেলেটাকে ঝাড়ি মারা এত বড় দুঃসাহস হয়েছে পুচকিটার। ওকে কি শাস্তি দিব বলো তো আব্বা? আলগা পীর দেখাবে না তো আম্মু? ইউ ডোন্ট লাভ মি। কাকে ভালোবাসি তাহলে? আমার আর কেই বা আছে তুই ছাড়া? তোর বাবার পর আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই তো। আমার 7 রাজার ধন, আমার লক্ষ্মী ছেলে। বিশ্বাস কর মা, তোকে খুব ভালোবাসে বাপ। আর নিরুকে? ওকে আমার চেয়ে কম নাকি বেশি ভালোবাসো? দূরে দাঁড়িয়ে থাকা নীরার দিকে এক পলক চেয়ে প্রশ্নটা করল নাবিল। কপাল চাপড়ালেন রাহেলা। এ ছেলেকে নিয়ে আর পারা যায় না। এত বড় ডামরা ছেলে কিনা এইটুকুনি মেয়েকে হিংসে করছে। খুব হিংসুটে হয়েছে। তার ভালোবাসায় কারও ভাগ হতে দিবে না। এতে নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ সে। যা তার, তা শুধুই তারই। নিজের লোকের আদরের ভাগ কাউকে দিতে নারাজ সে। নিরুটার সঙ্গে এই নিয়ে শৈশব থেকেই চরম বিরোধ। ঘুমের ঘরে, শূন্য ঘরে কত মেরেছে মেয়েটাকে। একা বসে খেলতে দেখলেই খামচি মেরে দিবে দৌড়। মেয়েটা নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে থাকলে আবার নিজেই কোলে নিয়ে আদর করে শান্ত করবে। বাবু, মাকে এত কেন জ্বালাস? বাজে বকিস না বাপ। এমনিতেই তো তোর দুশ্চিন্তায় ঘুম নেই চোখে, খুব মাথা ধরেছে। ফোনটা দে নিরুকে। আর আমি ফোন করে তোর দাদুকে বলছি সাগরকে বাজারে পাঠিয়ে দিতে। এ মাঝরাতিরে বাইরে বসে থেকে বিপদ বয়ে আনার দরকার নেই। তোকে নিয়ে চিন্তা নেই, নিরুটা মেয়ে মানুষ, ওকে নিয়ে এভাবে বাইরে থাকা ঠিক হচ্ছে না। নাবিল ফোনটা বাড়িয়ে দিয়ে চোখ দিয়ে সেটা নিতে ইশারা করল। কে? তোর পালিত মা। নীরার বুঝতে বাকি রইল না নাবিল ভাই কার কথা বলছে। ছো মেরে ফোনটা কানে ধরল। নাবিল মুখ ভেঙিয়ে কফিতে চুমুক দিয়ে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো। নীরা হ্যালো বলতেই চুপ রইলেন রাহেলা। নীরা বোধহয় বুঝল সেটা। ফুপি, আমায় প্লিজ ক্ষমা করে দাও, আর হবে না এমন। কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। নীরা সহসাই কেঁদে ফেলল। রাহেলা বেগম মনে মনে হাসলেও মুখে গম্ভীর ভাব বজায় রেখে বললেন, ফুপ্পিকে একবার বলার প্রয়োজন বোধটুকু পর্যন্ত করলি না? আমাকে এতই অবিশ্বাস করলি? এই চিনলি তোর ফুপ্পিকে? তুই পড়তে চাস কিংবা বিয়ে করবি না সেটা শুনলে কি কেউ তোকে জোর করতো? অন্তত অন্য কেউ করলেও আমি দেখে নিতাম সেটা। ভাইজানকে কি বুঝাতাম না? নীরা চুপ রইল। তীব্র অপরাধ বোধে তার অস্বস্তি হচ্ছে। অনুশোচনায় চোখ নেমে এলো মেয়েটার। সত্যি তো, একমাত্র ছোট ফুপ্পিকেই বাবা এত গুরুত্ব দেয়। বাসার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে বাবাকে দেখেছে ছোট ফুপ্পির সঙ্গে আলোচনা করতে। বিপরীতে ফুপ্পি যা মতামত দিবে সেটাই করতে দেখেছে বাবাকে। তাহলে কেন আজ এমন বোকামিটা করল? ইস, খুব রাগ হচ্ছে নীরার নিজের উপর। নাবিল ভাইটা ওকে এমনি এমনি ব্রেইনলেস গোবর মাথা বলে না। লোকটা বদমাইশ হলেও কিছু কিছু কথা একদম খাঁটি বলে। এই যে কি নির্বোধের মতো সহজ উপায় থাকতে জটিলটাকেই বেছে নিল। আমি মানে ফুপি। থাক, আর মানে কিন্তু করতে হবে না। খেয়েছিস কিছু? হুম। মাথা থেকে টেনশন ঝেড়ে ফেল আপাতত। পরে যা হওয়ার হোক, দেখি কতটুকু সামলানো যায়। একটু পরেই সাগর আসবে তোদের নিতে। ও বাড়িতে গিয়ে এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই, আমি আগে থেকেই বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা। ফোনটা দে নাবিলকে। নীরার চোখ মুখ ফুলে আছে কান্নার দরুন। সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল, কি বলেছো ওকে তুমি? কাছে কেন? বকা দিয়েছি। কেন? আমি বলেছি বলে বকেছো তুমি? বললে সব করে ফেলবে? আমি কি সত্যি সত্যি বকতে বলেছি? রাহেলা বেগম শব্দ করে হেসে ফেললেন এবার। ই কাহিনী রে, এত টান দেখাচ্ছিস কেন ওর জন্য? এমনিতে তো 2 চোখে সহ্য হয় না, বোঝাস। আম্মু, ও এমনিতেই মানসিক ভারে আছে। মামা বাড়িতে ফিরলে আস্ত রাখবে কিনা কে জানে। তার উপর তুমিও শুরু করলে। তোমরা ভাই বোন দুটোই এক। যাক বাবা, এখন সব দোষ আমার আর আমার ভাইয়ের। আর তোরা বুঝি খুব সাধু, সারা বাড়ির লোককে নাচিয়ে ফেলে আর একটু কথাও শোনাতে পারবো না। এক পলক নীরার দিকে চাইল। নিঃশব্দে চোখের পানি মুছছে মেয়েটা। ওকে ফোনটা দিচ্ছি, তুমি একটু আদর করে কথা বলে দাও। নাবিল চুপ রইল। পাশে তাকিয়ে মুখ ভেঙ্গালো। কি দরদ ফুপ্পির জন্য।
পরক্ষণেই মায়া হলো। এইটুকু কথায় কেঁদে ফেলার কি হলো? বেকুব একটা। আচ্ছা, রাখছি। নাবিল বাইকের সিট থেকে এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে কফিটা নিয়ে চুমুক বসালো। পরক্ষণেই অন্যদিকে দৃষ্টি ফেলে তীর্যক কণ্ঠে বলল, প্রেশার কমবে এত চিন্তা করলে। ভবিষ্যৎ নিয়ে অহেতুক শঙ্কিত হওয়া উচিত না, এতে বর্তমান নষ্ট হয়। নীরা জবাব দেয় না। নিঃশান্ত দৃষ্টিতে এক পলক ওর দিকে চেয়ে নিঃশব্দে হাসল। আকাশে তখনও কয়েকটা তারা ভাসমান। ফজরের আজানের শব্দ ভেসে আসছে আশপাশ থেকে। আজকের রাতটা ভীষণ সুন্দর মনে হচ্ছে, অজানা কারণেই। সকাল 10টা। এহসান মঞ্জিলে এখন পুরোপুরি রৌদ্রুর জানালা ডিঙিয়ে ঘরে প্রবেশ করা খড়খড়ের সকাল। ভ্যাপসা গরমে প্রাণটাও একটু বৃষ্টি ছায়ার কামনা করছে। সকলের সম্মিলিত কামনা, রুক্ষ শুষ্ক ধরণীতলটা একটু ভিজে উঠুক ধূসর আকাশের কান্নায়। নাবিলের বাপ চাচারা 3 ভাই। ভাইদের মধ্যে জসিম অর্থাৎ নাবিলের বাবা সকলের ছোট। বড় ভাই ফয়সাল এহসান ব্যতীত বাকি 2 ভাইয়ের বসবাস ফ্রান্সেই। ফয়সাল এহসানের কোনো সন্তান নেই। তার চেয়ে ছোট শফিক এহসানের 2-1 ছেলে 1 মেয়ে। ওরা বাংলাদেশেই থাকে। সন্তান না থাকার দরুন ফয়সাল এহসানের কাছে মেজু ভাইয়ের 2 সন্তান নিজের সন্তানের সমতুল্য। নাবিলদের চান্দিনার সঙ্গে পরিচিতি কম। নাবিলের বাবা এহসান মঞ্জিল ত্যাগ করেছে নাবিলের জন্মের আগেই। প্রিয় বন্ধু জয়নালের আদরের ছোট বোন রাহেলাকে ভালোবেসে বিয়ে করেছিল জসিম। মা মরা রাহেলাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল যুবক জসিমের। প্রেয়সীকে মনে ধরার কদিনের মাথায় সে বিয়ের প্রস্তাব দিয়ে বসল বন্ধু জয়নালকে। জসিম তখন ভার্সিটি পড়ুয়া বেকার যুবক। বাপের টাকায় তখনও চলে তার পড়াশোনা। তবুও নাকচ করতে পারেনি জয়নাল। মনে মনে এমন যোগ্য পাত্র হারাতে চাননি। তার সহজ সরল বোনটার কদর করার জন্য জসিমের চেয়ে ভালো পাত্র উন্নতি হয় না, তাই রাজি হয়ে যান। 1 সপ্তাহের মাথায় পরিবারকে না জানিয়ে ছাত্র বয়সে জসিম বিয়ে করে রাহেলাকে। কিন্তু বিপত্তি বাঁধল অন্যদিকে। বাপ ভাইরা তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না, বিশেষ করে ফয়সাল এহসান। কিছুতেই এমন নগণ্য পরিবারের মেয়েকে ভাইয়ের বউ হিসেবে তিনি মানতে নারাজ। মেনে নেয়নি রাহেলাকে। বরাবরই জেদি প্রখনো আত্মসম্মানী জসিমের গৃহত্যাগের দিনটি ছিল সেদিনই। যদিও পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। নাবিলের জন্মের পর ইশতিয়াক এহসান বড় ছেলেকে নিয়ে নাবিল আর তার মাকে সাদরে ওদের পুনরায় গ্রহণ করতে চাইলেও ওদের এহসান মঞ্জিলে আর স্থায়ী বসবাস হয়ে ওঠেনি। স্বামীর করা নির্দেশে রাহেলা বেগম সেদিন না চাইতে ওদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর থেকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইয়ের কাছাকাছি থেকে ঢাকাতেই বসবাস শুরু করে জসিম। কয়েক বছরের মাথায় মোটা অঙ্কের লোন নিয়ে জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমায় জসিম। বছর 5 মাথায় ঋণ পরিশোধের সাথে সাথে ঢাকায় স্থায়ী বাড়ি হলো ওদের। এর মধ্যে ছেলেকে নিয়ে প্রায়ই শ্বশুরবাড়ি যেতেন রাহেলা। বাপ ছেলের মধ্যে গোপন মানভিমান ভাঙানোর প্রবল চেষ্টাও করে এসেছে শুরু থেকেই। ছেলেটাকে তাই সবসময় ওদের কাছাকাছি রাখেন। সে স্বামীর আদেশে অক্ষুণ্ণ বলে ছেলেটাকেও তো বঞ্চিত করা যায় না। নাবিলের যাতায়াত চলে দাদুর বাড়িতে প্রায়শই। জসিমের একমাত্র অবলম্বন এখন এহসান মঞ্জিলের সকলেরই চোখের মণি। দাদাজানের সবচেয়ে আদরের নাতি সেই। রাহেলার শ্বশুরটা নাবিলকে কদিন না দেখলেই চোখে হারায়। ওদের বাপ ছেলের মধ্যে টুকরো টুকরো যোগাযোগ থাকলেও দাদা নাতির মধ্যে সম্পর্ক বেশ জম্পেশ। দুজন দুজনের অতি প্রিয়। নাতির সঙ্গে সম্পর্কটা ইশতিয়াক এহসানের একরকম সমবয়সী বন্ধু টাইপ। সকালে ডাইনিংয়ে বসে রাহেলার শরীর কেমন রে? নাবিল আপন মনে খেতে খেতে জবাবে চাচির পানে চাইল। ভালোই তো। ফয়সাল এহসান গম্ভীর মুখে চাইলেন ভাতিজার পানে। 1 নম্বরের হাড়ে বজ্জাত হয়েছে ছেলেটা। বড়দের সামনে কিভাবে কথা বলতে এতটুকু ভদ্রতা সভ্যতা পর্যন্ত নেই। কেমন ভাব নিয়ে খাচ্ছে দেখো, এখনই বাড়ির কর্তা হয়ে বসেছে। তোর বাপ চাচারাও এখনো জীবিত আছে বেটা। দাদার আশকারায় চাঁদ পেয়ে বসো না। ফয়সাল এহসান আর চোখে আরেক পলক চাইলেন। রাহেলা তো এমন না, তবে এই ছেলে কার স্বভাব পেয়ে বসল? একেবারে বাপের কার্বন কপি হয়েছে। অপমান হজম করে ভুলে যেতে পারে না বাপ বেটা। শিরায় শিরায় এদের আত্মসম্মান। তোমার মাকে বলবে এই বাড়ির দরজা তার জন্য সব সময় খোলা, সে যখন ইচ্ছে আসতে পারে। তোমার মা যেন নিজের সংসারে এসে নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেয়। মানুষের জন্ম মৃত্যুর ঠিক নেই, আমরা আজ আছি কাল নেই। তবে তোমরা যেন নিজ বাড়িতেই থেকে পরিবারের স্থিতিশীলতা বংশের ধারাবাহিকতা রক্ষা করতে পারো। গার্জিয়ান হিসাবে আমাদের চাওয়া এতটুকুই। তাকে জানাবে বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের একমাত্র অবলম্বন। আচ্ছা, বলবো।
ইশতিয়াকে হেসান নাতির পাশাপাশি চেয়ারেই বসেছিলেন। বুঝলেন চাচা ভাতিজার মতিগতি সুবিধার ঠেকছে না। কখন ঘরোয়া যুদ্ধ বেঁধে যায় ঠিক নেই। ছেলেটা ক্ষেপে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এত বড় ছেলেকে কিছু বলার সাহস তার নেই। এমতাবস্থায় নাতিটাকেই দমানোর চেষ্টা করা সুবিধাজনক। দাদু ভাই, আরো 2টা পরোটা নাও। বড় বউ, আমার ভাইয়ের প্লেটে 2টা পরোটা দিও। না খাইতে খাইতে ভাইটা আমার শুকায় গেছে। নাবিল বুঝল তার সহজ সরল দাদু পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, যেটা প্রতিবারই করে থাকে। এই একটা মানুষের টানেই নাবিল বারবার ছুটে আসে চান্দিনায়। তুমি নিজের দিকে তাকাও দাদু, আমাকে বডি শেমিং করার আগে তোমার ফিগারের হাল দেখো। তোমার মতো 5টা ইশতিয়াক এহসানের সমান আমি নাবিল এহসান। বয়স নিয়ে খোটা দিতেছো দাদু ভাই? তোমার বয়সে আমিও কিন্তু দেখতে তাগড়া ব্যাটালোকি আসিলাম। তোমার দাদি তো। ইশতিয়াকে হেসান মুখে বলতে গেলেন তার দাদি অল্প বয়সে ওনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন। বিয়ের প্রস্তাবটাও তার পক্ষ থেকেই প্রথম আসে। 70 দশকের সাহসে প্রেমিকা ছিলেন কামরুন্নাহার বেগম, কিন্তু ছেলে আর ছেলের বউকে সামনে রেখে মুখে সেসব বললেন না। শাহিনা রান্নাঘর থেকে ঠোঁট টিপে হাসছেন। সাগর ওর বাহুতে ধরে বলল, ভাই তুমি জিম করো। নাবিল প্রত্যুত্তর করার পূর্বেই ফয়সাল এহসান রসিয়ে রসিয়ে তীর্যক কণ্ঠে বললেন, জিম দিয়েই সবসময় সব হয় না রে বাপ। কপাল করে কোন বংশের জন্ম নিয়েছে সেটা দেখো একবার। সৌভাগ্য নিয়ে এহসান বংশের উত্তরাধিকারী হতে হয়। অবশ্য অকৃতজ্ঞরা এসব স্বীকার করবে না। আমাদের পূর্ব বংশের বেটারা এর চেয়েও তাগড়া। আমরা 3 ভাই সে সময়ের সুপুরুষদের কাতারে ছিলাম। আর 2-1 বছর যাক, তোরও হবে এমন। বয়স 19-20 ছাড়ালেই আমাদের বংশের ছেলেদের দেখতে এর চেয়েও খাসা লাগে। নাবিল বুঝল তাকে ইনিয়ে বিনিয়ে অপমান করা হচ্ছে, বংশের গৌরব দেখাচ্ছে তাকে। তুই আমার মামাকে দেখেছিস সাগর? ফয়সাল এহসান মুখের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য করে হেসে বললেন, নির্বোঝরাই মায়ের বংশকে নিজের বংশ মনে করে। সন্তানরা জিনগতভাবে বেশিরভাগ বৈশিষ্ট্যই পায় বাপের বংশের। বললেই তো আর কলিকাতা হয়ে যায় না। জিনের কথা বলতে গেলে সন্তানরা বাবা মা উভয়ের সমান জিন পায়। সেক্ষেত্রে কিছু সময় কোনো এক পক্ষের কম বেশি হতে পারে। বাপের বংশেরই শতভাগের বেশিরভাগ পেতে হবে এমন মূর্খতার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অবশ্য এসব আর বলে কী লাভ? যারা নিজেদেরকেই সবার উপরে রাখতে চায়, মনে করতে চায় তাদের মধ্যে এই ধরনের দাম্ভিকতা থাকাটাও অস্বাভাবিক না। ফয়সাল এহসান নিঃশব্দে উঠে দাঁড়ালো। নাবিলটা ওর বড় চাচাকে বরাবরই এড়িয়ে চলে। গম্ভীর, বদমেজাজি, নিষ্ঠুর দেখতে লোকটাকে তার সবসময় খারাপ লাগার বিশেষ কারণ নেই। সে জানে চাচ্চু তাকে অসম্ভব ভালোবাসে, তবুও না চাইতেও মনের তেতো ক্রোধ ঝাড়বার খায়েশ বেরিয়ে আসে। এই লোকটার কারণেই মা কখনোই এই বাড়িতে আসতে পারেনি। বাবাও নিজ বাড়ি ত্যাগ করেছে তার কারণেই। সেদিন বড় চাচা দাদুর কান ভারী না করলে হয়তো নাবিলেরও নিজের রক্তের লোকদের নিয়ে একটা সুন্দর শৈশব হতে পারত। বাকি কাজিনদের মতো ওর ওই এহসান মঞ্জিলে একটা সুখের জীবন হতে পারত। দাদুর স্নেহ তারও হতে পারত। মাকে নিয়ে সেদিন অমন কুৎসিত মন্তব্য না করলে মাও হয়তো একটা সুন্দর পরিবার পেত। মায়েরও একটা সুখের সংসার হতো। একা একা ছোট্ট শিশু নাবিলকে নিয়ে মাকে এত কষ্ট করতে হতো না। কত রাত মা শিউরে বসে কেনেছে নাবিল তা দেখেছে। মায়েরও শাশুড়ি নামক একটা মায়ের প্রয়োজন ছিল। নাবিল দেখেছে তার মার কষ্ট। বাবা বিদেশে পাড়ি জমানোর পর এই মহিয়সী নারীটি অলৌকিক গুণে সবকিছু একাই সামলেছে। এই নারীটি নাবিলের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। নারীত্বের সর্বোত্তম উদাহরণ তার মা। পৃথিবীতে নাবিল সবচাইতে বেশি ভালো তার মাকেই বাসে। মায়ের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। বাবা মানসিক আর আর্থিকভাবে মায়ের পাশে থাকলেও দৈহিকভাবে তার উপস্থিতি ছিল না। মা সেসব সংগ্রামী দিনগুলো একা একাই পার করেছে। কেউ ছিল না মাকে একটু স্নেহ করার। তাই এখন এসে এসব ন্যাকা ন্যাকা ফর্মালিটি নাবিলের বিরক্ত লাগে। নীরা চুপচাপ খাচ্ছিল। মেজাজ বিগড়ালেও এখানে সে নেহাতি তৃতীয় পক্ষ। কিন্তু তার প্রচুর রাগ হচ্ছে নাবিল ভাইয়ের আচরণ দেখে। মানছে অতীতে ফুপ্পির সাথে এই বাড়ির লোকদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই বলে সারা জীবন সেটা মনে রেখে মানুষকে ঘৃণা করতে হবে? মুরব্বীদের সঙ্গে কি করে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স পর্যন্ত শিখেনি। অসভ্য একটা। তা নীরা, তোমার আম্মু আব্বুর শরীর ভালো তো? জয়নাল ভাই কেমন আছেন? নাবিলের আব্বু আম্মুর বিয়ের আগে তো জয়নাল ভাই কত এসেছেন আমাদের বাড়িতে, এখন আসেন না। মনে হয় রাগ করে আছেন আমাদের উপর, তাই না? নীরা মিষ্টি হেসে চাইল নাবিলের বড় চাচির দিকে। কি সরল দেখতে মহিলাটা, কথাবার্তায় কেমন সারল্য ভাব।
নীরার বেশ লাগলো তাকে। এমন কিছুই না আন্টি, আব্বু সবসময় একটু ব্যস্ততার মধ্যেই থাকে। তবে আপনাদের গল্প অনেক শুনেছি বাবার মুখে। আপনারা বাবাকে কত স্নেহ করতেন সেই সবও শুনেছি। আমি ভুল না করে থাকলে আপনার নাম শাহিনা, ঠিক না? শাহিনা অবাক হলেন। নীরার মাথায় হাত বুলিয়ে স্বামীর পানে চেয়ে বেশ আহ্লাদি কণ্ঠে বললেন, জয়নাল ভাইয়ের মেয়েটা কি বুদ্ধিমতী হয়েছে দেখেছো? কি লক্ষ্মী মেয়ে। ফয়সাল এহসান টেবিল ছেয়ে উঠতে উঠতে নীরার মাথায় হাত বুলালেন। শুনো নীরা, তুমি এখন থেকে প্রায়ই নাবিলের সঙ্গে চান্দিনায় আসবে। নাবিলটা না এলেও তুমি তোমার ফুপ্পিকে নিয়ে চলে আসবে, কেমন? তোমাকেই দায়িত্বটা দিলাম, ফুপ্পিকে অবশ্যই নিয়ে এসো। শাহিনার কথায় নীরা সম্মতিসূচক হেসে মাথা দুলালো। নাবিল এক পলক সেদিকে চেয়ে ভ্রু বাঁকালো। এ হচ্ছে আরেক নাটকবাজ। মনে হচ্ছে টিকিট না কাটিয়ে ফ্রিতে সার্কাস দেখছে। কি নিখুঁত অ্যাক্টিং! বিচ্ছুটা কি ভাবটাই না নিচ্ছে সবার সামনে। মনে হচ্ছে এর চেয়ে ভদ্র, নম্র, সরল, নিষ্পাপ মেয়ে পৃথিবীতে আর একটা নেই। এ যে কত বড় বেয়াদব আর হারামি তা কি এরা জানে? বর্ষার ঘুম এই ভাঙল। বেলা 12টার আগে সে শেষ কবে ঘুম থেকে উঠেছে মনে নেই। আজ বেলা করে ঘুম ভাঙারও বিশেষ কারণ রয়েছে। মনটাও সেই কারণসূত্রে ব্যাপক ফুরফুরে। গতকাল সারা রাত ঘুম হয়নি। ছোট কাকির ফোন পাওয়ার পর থেকেই নাবিল ভাই বিয়ে করেননি শুনে যতটা না খুশি, তার চেয়ে খুশি হয়েছে লোকটা বাড়িতে আসছে শুনে। কারণটা এখনও অজানা। সেসবে অবশ্য আগ্রহ নেই। বিয়েটা যে হচ্ছে না এই ঢের। তার স্বপ্নের পুরুষ নাবিল ভাই। কিশোরী বয়স থেকে যে মানুষটার প্রেমে উন্মাদ হয়ে বসে আছে বর্ষা। দাদি যেদিন মারা গেল সেদিনই ছোট কাকিকে বর্ষা প্রথম দেখেছিল। ফর্সা লম্বা দেখতে মহিলাটাকে প্রথম দেখাতেই ফ্যাল করে চেয়েছিল বর্ষা সেদিন। তার জসিম কাকার বউ এত রূপবতী। নাবিল ভাইকেও সেদিনই প্রথম দেখা। বর্ষার লোকটাকে প্রথম দেখেই বৈদ্যুতিক ঝটকা খাওয়ার মতো আতকে উঠেছিল। মনে হচ্ছিল চোখের সামনে কোনো সিনেমার নায়ককে দেখছে সে। বর্ষার এখনও মনে আছে, সাদা ফকফকা রঙের পাঞ্জাবি ছিল পরনের লোকটার। বাড়ির এক কোণে হাত বুকে ভাঁজ করে চুপচাপ বসেছিল মন ভার করে। কেঁদে কেটে নাক ফুলানো বর্ষাকে এসে যখন বলেছিল, তুমি শফিক চাচ্চুর মেয়ে না, আমাকে একটা মাথা ধরার মলমের ব্যবস্থা করে দিবে, মাথাটা খুব ধরেছে। সেদিন মাথাটা বোধহয় নাবিল ভাইয়ের ধরেনি, ধরেছিল বর্ষার হৃৎপিণ্ডটাই কেউ একজন। এই সেই লোক যাকে নিয়ে বর্ষা রোজ একটু একটু করে স্বপ্ন বুনে এসেছে। মামাতো বোনের সঙ্গে নাবিল ভাইয়ের বিয়ের দুঃসংবাদটা শুনে গত এক সপ্তাহ ধরে বর্ষার চোখে ঘুম নেই। দিনরাত এক করে কেঁদেছে মেয়েটা। আর আজ স্বেচ্ছায় লোকটা বর্ষার কাছে ধরা দিতে এলো। এটাই বোধহয় নিয়তি। স্বপ্নেরা বোধহয় এভাবেও ধরা দেয়, গল্পেরা এভাবেও নেয় ভিন্ন ভিন্ন মোড়। বর্ষার বাবা মা উভয়ই বেশ কিছু বছর ধরে বিদেশে থাকেন। সেসব অবশ্য টের পায় না ওরা দুই ভাই বোন। বাড়িতে বড় চাচিই তাদের কাছে মায়ের সমান। তাই বাবা মা দূরে থাকলেও তাদের কমতি কখনোই উপলব্ধি করেনি মেয়েটা। নিঃসন্তান শাহিনা নিজের সন্তানদের মতোই স্নেহ করে ওদের। নিচতলায় নেমে বড় ঘরে উকি মারল বর্ষা। ব্যাকুল চোখজোড়া কাকে যেন খুঁজছে। সেদিনের কিশোরী বর্ষাটা আজ 19 বছর বয়সী নারী হয়ে ওঠা রমণী। গায়ে গতরে সুন্দরী ললনা। বর্ষা টেবিল খালি দেখে মুখ গোমরা করে টেবিলে বসতে বসতে বড় মাকে শুধালো, সকলের খাওয়া দাওয়া শেষ নাকি বড় মা? কার জন্য আসার কাছে ছিল রাতে? এসেছে? শাহিনা রহস্যময় হেসে চাইলেন। কার সন্ধান করছিস রে? কার আসার কথা? শাহিনা বেগমের মস্কারা ধরতে পারল মেয়েটা। উফ, বড় মা ভনিবা করো না তো, বলো না এসেছে। শাহিনা প্রশ্নের জবাব না দিয়ে নিজেই শুধালেন, রাজকন্যার এত সকাল সকাল ঘুম ভাঙল? তবে এই কারণে। বর্ষা নিজের লজ্জা আড়াল করার চেষ্টা করল, আমতা আমতা করে বলল, খেতে দাও তো, খিদে পেয়েছে খুব। শাহিনা ঠোঁটের হাসি স্থিতিশীল রেখে দৃঢ়কণ্ঠে বললেন, যার সন্ধান করছিস সে নিজের রুমেই আছে, দেখা করে আয় গিয়ে। বহুদিন পর নিজের ঘরটা ভালো মতো দেখছে নাবিল। ঘরটা প্রতিবার সে এলোমেলো করে দিয়ে গেল, ফিরে এসে একদম গোছানো পায়। দাদাজান খুব শখ করে এই ঘরে ডিজাইন করেছে নাবিলের জন্য। বিশাল বিলাসী কক্ষটিতে কেবল 3-4টা আসবাব, খাট, কাঠের আলমারি, মাঝারি সাইজের একটা ডিভান আর একটা বড় বুকশেলফ। আলমারি আর খাট ব্যতীত বাকিগুলো বিশেষ কাজে লাগে না। মাসে বছরে 2-1 দিনের জন্য এলেও এই ঘরের অধিকার কেবলই নাবিলের। কাউকে ঢুকতে দেন না শাহানা। বর্ষা মাঝে মধ্যে আসে ঘর পরিষ্কার করতে। এটা অবশ্য ছুতো,
ঘর পরিষ্কার করার ছুতোয় লোকটাকে অনুভব হয় তার। নাবিলের ঘড়ি, শার্ট, প্যান্ট, টুকরো টুকরো যা পায় সবকিছুই মেয়েটা খুব যত্ন করে বুকে জড়ায়। লোকটার শরীরে তীব্র পুরুষালী সুবাস ভেসে বেড়ায় সেগুলোতে। এসবে ও স্বয়ং মানুষটার অস্তিত্ব অনুভব হয়। খাটে উপর হয়ে শুয়ে গান শুনছিল নাবিল। ফোন বেজে উঠল তার। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চাইতেই সহসাই শটান হয়ে উঠে বসল। নিলয় ফোন করেছে ওকে। নাবিলের বেবি। কি রে বাদর, কি শুনছি এসব? কি অঘটন ঘটিয়েছিস বাড়িতে? তুই কি কোনোদিনও শুধরাবি না? নাবিল আড়মোড়া ভেঙে বলল, আমি আবার কি করলাম বেব? শুধরাবো না কেন? তুমি এলেই শুধরে যাবো, ট্রাস্ট মি। কাজটা কি উচিত হয়েছে তোদের? কে দেয় এসব বুদ্ধি? আমাকে জানালেই তো আমি মামার সঙ্গে কথা বলতাম। এত পাকামো করতে কে বলেছে? বিশ্বাস করো ভাই, আমি একেবারে নিরাপরাধ, অবলা, নিষ্পাপ। তোমার আদরের মামাতো বোন দ্য বেয়াদব নীরাটা আমাকে দিয়ে এসব করিয়েছে। তো আমার ঘটে কি এত কুটিল বুদ্ধি আটে? সবসময় আমাকেই দোষাও। ওকে তোমরা আজও চিনলে না। ওই যে কি বড় ভণ্ড, তা যদি জানতে। নিলয় শব্দ করেই হাসল। তা তোর ভণ্ডটা কই? নীরা মত্রই নাবিলের রুমে প্রবেশ করল। নাবিল ভাই, শ্যাম্পু আছে তোমার বাথরুমে? নাবিল সেই দিকে চেয়ে নিলয়কে বলল, হয়েছে, আমার ভণ্ড হাজির। নে বাপ, কথা বল। কে? নীরা বুঝল বোধহয়। হাত বাড়িয়ে ফোনটা কানে ধরল। লজ্জা সংকোচে কেমন অস্বস্তি লাগছে তার। নীরা? নীরার বুকের ভেতরটাই মুহূর্তেই তুফান বইতে শুরু করল। শরীরের শিরা উপশিরায় কাঁপুনি শুরু হলো। মানুষটার কণ্ঠে বরাবরের মতোই এমন শিহরণ লাগে ওর। কেমন আছেন নিলয় ভাই? নিলয় জবাবে কিছু বলবে তার আগেই নাবেল খোপ করে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হাতে শ্যাম্পুর বোতল ধরিয়ে দিয়ে বলল, বহুত কইছিস, নো মোর, বাগ এখন। নীরা রাগে ফসফস করতে করতে চেয়ে শ্যাম্পুর বোতল দিয়ে দুম করে আঘাত করে বসল পিঠে। নাবিল খপ করে চুলের বেনি টেনে ধরল। চুলে টান পড়তেই ব্যথায় ওহ করে উঠল মেয়েটা। জোর দেখাচ্ছিস আমার সাথে? খুব জোর হয়েছে। শয়তান, ছাড়ো বলছি। কি হচ্ছে নাবিল? ছাড়তো ওকে, ব্যথা পাবে। ছাড়বো? এটাকে তো বস্তাতে ভরে কুত্তাকে দিয়ে খাওয়াবো ভাই। নীরা হাতে খামচে বসিয়ে দৌড় লাগালো। দেখলে ভাই, দেখলে ওর সরলতা? তোমার চোখে দূরবীন লাগিয়ে দিলে তোমরা নাবিলের অপরাধী দেখবে। আর রাক্ষসীটা যে আমার পিঠ আর হাতের ইন্ডানিল্লা করে দিল, তার বলে কিছুই না। যত বৈষম্য নাবিলের বেলায়। ওকে তোমরা কখনোই কিছু বলো না। নিলয় শব্দ করে হাসল। ওকে কি বলবো? ও ছোট মানুষ, কিন্তু তুই তো ওর বড়। নাবিল অবিশ্বাস্য স্বরে বলল, একে তোমরা ছোট বলছো? এ ছোট? বয়সে কেবল 19, কাজ কাম তো করে 99 বয়সের। ও একাই পুরো গোষ্ঠীর নাকে দড়ি দিয়ে ঘুরতে পারবে। ওকে এতটা সরল ভেবো না। হয়েছে, শোন এবার, মন দিয়ে শোন। বলো। তোকে আগামী পরশু এয়ারপোর্টে আসতে হবে আমাকে রিসিভ করতে। কাউকে জানানোর দরকার নেই আপাতত। নাবিল চোখ বড় বড় করে চাইল। স্ক্রিনে তারিখটা দেখে নিয়ে বিস্ময় ভরা স্বরে বলল, তুমি না আরো 1 সপ্তাহ পরে আসবা? পরশু কেন? সত্যিটা সবাইকে বলে দিলে সারপ্রাইজ হতো নাকি? একাই আসতে পারতাম, কিন্তু দেশে পা রাখা মাত্রই প্রিয় একটা মুখ না দেখলেই না। তোকে ছাড়া বাড়ি পর্যন্ত পথটা জমবে না, একেবারেই একঘেয়ে লাগবে। মা, মে আই কাম ইন? নীরা চুল বাঁধছিল অনমনে। কারো ডাকে দরজার দিকে ফিরে তাকালো। আগন্তুককে এই প্রথম সামনাসামনি দেখলেও চিনতে এতটুকু কষ্ট হলো না নীরার। বর্ষা। বর্ষা একগাল হেসে প্রত্যুত্তরের আশায় চেয়ে রইল। নীরা মুগ্ধ হয়ে চেয়ে রয় স্থির চিত্তে। কি সুন্দর মেয়েটা! ফুপ্পির ফোনে তার ছবি দেখেছে নীরা, তবে ছবির চেয়েও বেশি সুন্দর লাগছে বাস্তবে। এক দেখায় চোখ আটকে পড়ার মতো মায়াবী। মেয়েটার ঠোঁটের স্মিত হাসি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে। জলজল করছে নক্ষত্রের মতো চোখের কোটর। নীরা ফটাফট বসা থেকে উঠে দাঁড়ালো। ভদ্রতাসূচক হেসে বলল, তোমারই তো বাড়ি, আসো। বর্ষা ঘরে ঢুকে মুখের হাসি বহমান রেখে সৌজন্যমূলক হাত বাড়ালো। হ্যালো, আমি বর্ষা। নীরাও হেসে হাত বাড়ায়। আমি নীরা, তোমাকে বোধহয় আমি আগে থেকেই চিনি। ফুপির ফোনে দেখেছি তোমার ছবি, ভীষণ মিষ্টি তুমি, ছবির চেয়েও বেশি সুন্দর। বর্ষা কিছুটা লজ্জা পেল, অস্বস্তিতেও পড়ল। তাৎক্ষণিক কথা ঘুরানোর ভঙ্গিতে বলে, তুমি গতকাল গেস্ট রুমে ঘুমিয়েছিলে? নীরা মাথা উপর নিচু করে। হ্যাঁ, তবে আমার কোনো সমস্যা হয়নি। সে কি, আমাকে ডাকলেই তো পারতো বড় মা। অচেনা জায়গায় এসে একা ঘুমাতে নিশ্চয়ই ভয় লেগেছে তোমার। ভয় না ঠিক, কিছুটা অস্বস্তি তো লেগেছে, তবে সেটা ভয় নয় পুরোপুরি। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। কথা বাড়াতে বর্ষাই বলে,
আমরা কিন্তু চাইলে আরও ফ্র্যাঙ্ক হতে পারি। আই মিন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। উই আর রিলেটিভস। তুমি তোমার ফুপ্পির বাড়িতেই আছো বলা যায়। সো ডোন্ট বি হেজিটেট। এ বাড়িতে আর কে কে থাকে? দাদা ভাই, বড় আম্মু বড় আব্বু, সাগর, আমি আর দুজন কাজের বুয়া। এত বড় বাড়িতে কেবল এই কজন থাকো? কম কথায়, বাড়িতে থাকে না বলে বোঝা যায় না। নাবিল ভাইয়েরা আর আব্বু আম্মু থাকলে পরিবারের 16 কলা পূর্ণ হতো। অবশ্য দাদি থাকতে বাড়িটা আরও গরম ছিল। দাদি বেঁচে থাকলে হয়তো আজকের দিনটায় বাড়িটা এত ফাঁকা মনে হতো না। বর্ষা আবেগাপ্লুত হয়। নীরা তা বুঝে প্রসঙ্গ পাল্টাতে বলে, বাড়ির ছাদটা কোন দিকে? আসলে বাসায় বসে থাকতে সারাক্ষণ একটু বেশি একঘেয়ে লাগছে। আমি আবার একটু একটু আকাশ না দেখতে পেলে না ঠিক মতো শ্বাসটাও নিতে পারি না। বলেই হাসে নীরা। বর্ষা হাসলো শব্দ করে। কি ভেবে বর্ষা সহসায় উঠে দাঁড়িয়ে নীরার হাত ধরে টানতে টানতে বলে, এসো, আমার ঘরে থাকবে যতদিন আছো। ছাদে আমি নিয়ে যাব তোমায়। যতদিন আছো আমার সঙ্গে ঘুরবে। আমার ভার্সিটিতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। আপাতত চলো প্ল্যান করি। কোনো কিন্তু না মানে চলবে না। আমার ভাই ভালো, একটু মিশেই দেখো, আর যেতে ইচ্ছে করবে না। রাতে একটা ফাটাফাটি মুভি দেখব, জুমপেশ গল্প হবে সারা রাত। আমার সঙ্গে থাকলে একটুও বোরিং লাগবে না, প্রমিস। বর্ষার সহজ আবদার। নীরা চেয়ে রইল মেয়েটার পানে। অসম্ভব মায়াবী মুখটা। বর্ষাকে এক দেখার পর কেউ কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার ফুরসত নেই। জলজান্ত পুতুল মেয়েটা, সৃষ্টিকর্তার নিপুণ হাতের নিখুঁত সৃষ্টি যাকে বলে। নীরা খেয়াল করল বর্ষা কথা বলার সময় ওর বাম গালে টোল পড়ে। হাসলে সেটা অদ্ভুত সুন্দর দেখায়। আকাশে মেঘ করেছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সম্ভবত গগন কাঁপিয়ে বর্ষণ শুরু হবে। বর্ষার বেলকনিটা প্রয়োজনের তুলনায় অনেক বড়। দুটো সিঙ্গেল কাঠের দোলনা দুলছে সেখানে। ওরা দুটোতে বসল। হাতে সদ্য বানানো ধোঁয়া ওঠা চা। দৃষ্টি অন্ধকার আকাশের পানে দুজনের। বৃষ্টি পছন্দ? নীরা দৃষ্টি অনড় রেখে জবাব দিল। ঠোঁটে অদ্ভুত সুন্দর হাসি। প্রিয় কিছু নিয়ে তীব্র ভালো লাগা কিংবা অনুভূতি প্রকাশের সময় যেমনটা হয়। অনেক পছন্দ। আমি বর্ষাকালকে তাই সকল ঋতু শ্রেষ্ঠ ঋতু মানি। আমারও ভীষণ পছন্দ। তবে একটা ব্যাপার কি জানো নীরা? নীরা উত্তরের আশায় চেয়ে রয়। মানুষ বোধহয় তার জীবনের ভালো কোনো মুহূর্তে, ভালো দিনে, ভালো আবহাওয়ায় কাছের মানুষদের আরও কাছে যায়। যারা পায় তাদের জন্য সেটার আনন্দ দ্বিগুণ, না পেলে দুঃখ বাড়ে। ভালো দিনে প্রিয় মানুষদের কাছে না থাকা মানে সুখটা দুঃখে পরিণত হওয়া। আমারও তাই হয়। মাঝে মধ্যে ম্যাজিক করে এসব দিনে কাছের মানুষদের কাছে চলে যেতে ইচ্ছে হয়। একটা গোটা বর্ষার রাত কেটে যাবে প্রিয় কারোর সাথে বৃষ্টি বিলাস করতে করতে। অথচ আমার এসব ইচ্ছের কথা কেউ জানে না। নীরার মনটা অজানা কারণেই মেয়েটার জন্য নরম হয়ে এলো। মন খারাপ করো না। শুনলাম তুমিও তো ফ্রান্সে আঙ্কেল আন্টির কাছে চলে যাচ্ছ কয়েক বছরের মধ্যেই। বর্ষা ওর কথা শুনে হাসল। ব্যাপারটা ফ্রান্সে যাওয়া কিংবা আব্বু আম্মুর জন্য না। আমি বড় হয়েছি, পারিবারিক দূরত্বের ব্যাপারগুলো নিজে থেকেই বুঝি। তাছাড়া বড় মা আর বড় আব্বু আমাকে কখনোই তাদের অনুপস্থিতি কিংবা শূন্যতা উপলব্ধি করতে দেয়নি। আম্মু আব্বু সারাক্ষণ খোঁজ খবর নেয়। আর আমার ছোট্ট ভাইটাও তো আমার সাথেই আছে। নীরা বোধহয় কথাগুলোর গভীরতা বুঝল। যেচে বর্ষা সবটা না বললেও বুঝল। যদিও একটু দেরি করেই বুঝল যে তার বয়সের মেয়েরা প্রিয় মানুষ বলতে কেবল প্রিয় পুরুষকেই বোঝায়। নীরাকে ধ্যানমগ্ন হতে দেখে বর্ষা বলে, তুমি না থাকলে খুব বোর হতাম। কি করতাম জানো? কি করতে? কাঁদতাম। নীরা চাইল বর্ষার ব্যথিত মুখখানায়। কি বিষণ্ণ কণ্ঠে জপল শব্দটা। এত কিসের দুঃখ মেয়ে তার? কেন কাঁদতে? সে ভালোবাসে না ভেবে কাঁদতাম। তার কাছ থেকে কাঙ্ক্ষিত ভালোবাসাটুকু পাই না বলে আমার মন খারাপ হতো। লোকটা আদতেও সেসব অনুভূতি একরত্তিও বোঝে কিনা সেটাই জটিল বিষয়। আছে এমনই দুঃখ দেওয়ার মতো একজন, যাকে পৃথিবীর সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে হয়। যে জানে না
সে নিজের মনোর অজান্তেই আমায় কত কাঁদাচ্ছে। কিশোরী বর্ষার বুকে ঝড় বইয়ে দিব্যি জলে গা ভাসিয়ে বেড়াচ্ছে লোকটা। এতটুকুও অনুশোচনা হয় না। আমার না খুব ইচ্ছে হয় শীতয় পাটি বিছিয়ে তাকে ঘুম পাড়াতে, তার অগোছালো কথার তরে ডুব দিতে ইচ্ছে হয়, শুনতে ইচ্ছে হয় তার সকল অপ্রাসঙ্গিক গল্প। নিজের জীবনের নগ্ন সত্যগুলো সে নির্বিঘ্নে আমাকে বলে ফেলুক এমন রূপে পেতে ইচ্ছে হয়। আমি তার ঘর হতে চাইলাম, অথচ সে ঘর বোঝে না, ঘুরে বেড়ায় গভীর বনে। আচ্ছা, কেন তার বুকে আমার ছোট্ট মাথাটা ঠাঁই পাচ্ছে না বলতে পারো? কেন সে এত দূরে? কেন চাইলেই তাকে একটু ছুঁয়ে দেওয়া যায় না? কেন সে আমার হয় না? কেন হয় না? মোহগ্রস্থের মতো কথাগুলো বলে গেল মেয়েটা। আকাশে বিদ্যুৎ চমকায়। মেয়েটার বুকের জ্বালাপোড়া বোধহয় আকাশও বুঝল। নীরা কিঞ্চিত অপ্রস্তুত হয়। কি বলা উচিত বুঝল না। একদিনের পরিচয়ে একটা মেয়ে তার একান্ত ব্যক্তিগত কথাগুলো কত সহজেই না খোলাসা করে দিচ্ছে। মেয়েটা নিহাতি খুব সহজ সরল মেয়ে। বর্ষা কাঁদছে। নীরা তির্যক চোখে দেখল এক পলক। কেন জানি না খুব খারাপ লাগছে বর্ষার জন্য। বর্ষা খেয়াল করার আগেই চোখ সরিয়ে নিল নীরা। নীরার ইচ্ছে করল না সেই একজন বিশেষ লোকটা কে তা জিজ্ঞেস করতে। ব্যাপারটা নীরার ব্যক্তিত্বের বিপরীত। মানুষের গোপনীয়তায় নীরা কখনোই হস্তক্ষেপ করে না। স্বেচ্ছায় যদি বলে তো সেটা রক্ষা করতেও জানে। তবে কিছু কিছু ব্যাপার না বললেও মানুষকে নিজে নিজে বুঝে নিতে হয়। এই যে নীরা বুঝে নিল বর্ষার জীবনের প্রিয় পুরুষটির কথা। তার ইচ্ছে করল মেয়েটার মাথায় হাত বুলিয়ে একটুখানি সান্ত্বনা দিতে। কিন্তু এক মুহূর্তের পরিচয় মানুষের সঙ্গে এত সহজ হওয়া কি যায়? বোধহয় যায়, কিন্তু নীরা পারে না। নীরা আরও খেয়াল করল বর্ষার তার নিজের প্রিয় মানুষকে নিয়ে বৃষ্টি পড়ার মুহূর্তে যে অনুভূতির সৃষ্টি হয়, নীরার ক্ষেত্রে তা সম্ভবত হয় না। নীরারও তো একটা প্রিয় পুরুষ আছে, কই তার বেলায় তো তেমন হয়নি। নিলয় ভাইকে ভেবে নীরা কখনোই মন খারাপ করেনি। বৃষ্টি পড়ার মুহূর্তে তো নাই। তাকে মিস করে এত গভীর চাওয়া কখনোই উপলব্ধি হয়নি মেয়েটার। তবে যে নীরা ভেবে এসেছে লোকটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, ভালোবাসে আকাশ সম মুগ্ধতা নিয়ে। নীরাকে চুপ থাকতে দেখে বর্ষার চেতনা ফিরল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হেসে শোধায়, তোমার ক্ষেত্রে বৃষ্টির আবেগ কেমন? তোমারও কি আমার মতো একলা আর বিষণ্ণ লাগে? নীরা চোখ বুজে শ্বাস নেয়। বৃষ্টির পানি আর মাটি মিশে একাকার হয়ে গেছে, এক অনন্য সুবাস সৃষ্টি করেছে। তীব্রভাবে সতেজ ঘ্রাণটা নাকে লাগছে, ভীষণ প্রাণবন্ত লাগছে ব্যাপারটায়। নীরা ভাবল কিছুক্ষণ, চোখ মেলে বলতে লাগলো, বোধহয় লাগে না বৃষ্টি ব্যাপারটা আমার কাছে ভীষণ আনন্দময় আর উপভোগ্য। বৃষ্টির দিনে আম্মুর হাতের খিচুড়ি, ইলিশ, বাবার গলির মোড় থেকে কিনে আনা বাদাম ভাজা, ছাদের নেতিয়ে যাওয়া বেলি ফুলের গাছটার প্রাণ ফিরে পাওয়া, কিংবা হলদেটে মোমের আলোয় একটা পরিত্যক্ত উপন্যাস মেলে ধরা, সবটাই চমৎকার। আমাদের বাড়ির সামনে একটা টিনের চালের ঘর আছে, বাবা শখ করে বানিয়েছে সেটা। আমি আর মীরা আপু বর্ষাকালের বেশিরভাগ সময়টাই সেই ঘরে কাটাই। রাতের বর্ষণে সোনালি রোদের মতো স্ট্রিট লাইটের আলো পড়ে ভেজা রাস্তায় প্রতিফলিত হয় হাজারো স্বর্গসম অনুভূতি। আমরা দুবোন জানালা দিয়ে আগ্রহ নিয়ে দেখি তা। তোমাকে বলে বোঝানো সম্ভব না আমার দাদা ভাইয়ের বানিয়ে যাওয়া 90 দশকীয় বাড়িটার এই আট পৌড়ে ব্যাপারগুলো কতটা আরাম। কারো মেঘ দেখে মাঝে মাঝে আবার পাহাড়ে ছুটে যেতে ভীষণ ইচ্ছে হয়। সূর্য পাহাড়ে নিঃসঙ্গ বেড়ার ঘর থেকে বৃষ্টি দেখতে ইচ্ছে হয়, ছুতে ইচ্ছে করে শুভ্র মেঘ। আকাশের পানে দৃষ্টি মেলে সবটুকু জল শুষে নিতে ইচ্ছে হয়। তবে এটা সত্য, বৃষ্টি সবার কাছে একরকম হয় না বোধ হয়। কারো কাছে এই বৃষ্টি প্রেমের দূত, কারো কাছে তা বিষাদের ছোঁয়া। আমার সাথে প্রথমটারই মিল পাই আমি। বৃষ্টি মানেই আমার কাছে প্রেম, আকাশের প্রতি, নরম বাতাসের প্রতি, আর রিমঝিম শব্দের প্রতি নিবিড় প্রেম। এই প্রেম অফুরন্ত, অতৃপ্ত আর দীর্ঘস্থায়ী, মানে নেভার এন্ডিং অ্যান্ড আনস্টেবল অবসেশন। একমাত্র বর্ষাতেই প্রকৃতি আমায় এতটা টানে। ইংরেজি সাহিত্যিকরা যাকে রোমান্টিসিজম উইথ নেচার বলে জানে, আমি তার নাম বর্ষণ প্রেম দিয়েছি। শেষের কথাটা বলে নীরা চমৎকার ভঙ্গিতে চাইল। ও কি দেখতে লাগছে সেকেলের সুচিত্রা সেনের মতো। মেয়েটার চেহারায় একটা উপন্যাস ব্যাপার আছে।
কথা বলেও কণ্ঠে মধু ঢেলে, গলার স্বর বেশ মোহনীয়। বর্ষা মনোযোগ দিয়ে শুনল। অদ্ভুতভাবে মনটাও ভালো হয়ে গিয়েছে চট করেই। কথাগুলো ভীষণ টানছে ওকে। বাহ, চমৎকার তো! বৃষ্টি যে এত সুন্দর সেটা তোমার মুখ থেকে না শুনলে বুঝতামই না। এখন থেকে তোমার চোখ দিয়ে বৃষ্টিকে দেখতে ইচ্ছে করছে। টিনের চালের ঘরে বর্ষণ প্রেমে ডুবতে ইচ্ছে হচ্ছে। আমার চোখ দিয়ে দেখতে হবে এমন কোনো কথা নেই। তোমার জায়গা থেকে বৃষ্টি তোমায় যেমন অনুভূতি দেয় ওটাও সঠিক। ওটা তোমার মনের প্রতিফলন। মানে এই যে তোমার মনে তোমার প্রিয় মানুষের প্রতি এত ব্যাকুলতা, কাছে পাওয়ার তৃষ্ণা থাকা সত্ত্বেও তাদেরকে তুমি কাছে পাচ্ছ না বলেই বৃষ্টি তোমার মনের সঙ্গে তাল মিলিয়ে তোমায় নিঃসঙ্গ অনুভব করায়। তুলনামূলকভাবে আমার তেমন দুঃখ তৃষ্ণা নেই, তাই হয়তো বৃষ্টি ব্যাপারটা আমায় এত ব্যথিত করতে পারে না। বরং এটাকে আমি খুব উপভোগ করি। শুধু যে বর্ষার ক্ষেত্রেই এমন হবে তাও না, যে কোনো ঋতুই মানব মনের ভাবমূর্তি অনুযায়ী নিজেকে উপস্থাপন করে। প্রকৃতি তোমাকে কেমন অনুভব করাবে তা নির্ভর করে সেই মুহূর্তে তুমি দুঃখে আছো নাকি আনন্দে। বৃষ্টিতে সুখী হতে হলে দুঃখ কমাও বর্ষা। যে তোমার স্বেচ্ছায় বোঝে না তাকে মুখে বলেও কখনো বোঝানো যাবে না। নিজেকে গুটিয়ে নিও না। আগাছায় পানি না ঢেলে সঠিক মানুষের অপেক্ষা করো। যে তোমায় সত্যিকার অর্থে ভালোবাসবে তাকে মনে করে তোমার দুঃখ কখনোই হবে না। জীবনটা স্বর্গ হবে একটা উপযুক্ত মানুষের জন্য। অনুভূতি সঞ্চয় করো, অপাত্রে ঢেলো না। আচ্ছা, তোমার জীবনে কোনো দুঃখ নেই কিংবা প্রিয় মানুষ? প্রকৃতিও বোধহয় চাইল না নীরার উত্তর শুনতে। শব্দ করে বাজ পড়ল। আতকে উঠল দুজন। বর্ষা আকস্মিক শক্ত করে নীরার হাতটা ধরল। নীরা বুঝল মেয়েটা বড্ড ভীতু। হাসল সে। বিদ্যুৎ চলে গেল। বর্ষা জেনারেটরের লাইট অন করতে যেতে নিতেই নীরা বাদ সাধল। উহু, উপভোগ করো। হাতে চা আর বাইরে জাদু। চোখ দুটো বন্ধ করে এই শব্দ আর আধো ভেজা অন্ধকার শহরটা ফিল করো। প্রকৃতি যখন স্বেচ্ছায় অন্ধকার দেয় সেটা কৃত্রিম আলোয় মুছে দিতে যেও না। ওরা অভিমান করে। প্রয়োজন হলে একটা মোম জ্বালাতে পারো। আপাতত এতটুকু কৃত্রিমতাই যথেষ্ট। বর্ষা তাই করল। উঠে বারান্দার রেলিংয়ে গাল ঘেঁষে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো। এলোমেলো শীতল বাতাস চুলগুলো উড়িয়ে নিতে চাচ্ছে। বৃষ্টির ছিটে ফোঁটা লাগছে মুখে। শিহরণে গা কাটা দিয়ে উঠল। নিজেকে আবিষ্কার করল মহাসমুদ্রের তীরে। বিশাল সমুদ্রের একটা নির্জন দ্বীপে বর্ষা একা। একাই হাঁটছে মেয়েটা। শো শো করে বাতাস বইছে সমুদ্র থেকে। তার ছোট্ট দেহটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই বাতাস। পৃথিবীটাকে আজ শুধুই নিজের মনে হচ্ছে। কোথাও কেউ নেই, কেউ না। বর্ষাপু, দরজা খোলাই তো, সাগর, আয় ভেতরে। নাবিল ভাই আর জ্বর হয়েছে, নিরাপুকে ডাকছে, বড় মা যেতে বলল। আম্মু, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব ঠান্ডা লাগছে। মাথায় হাত বুলিয়ে দাও। একটা গল্প বলো। খবরদার আমার কাছ থেকে উঠবে না। শুনো আম্মু, আজকে ভুনা খিচুড়ি রান্না করবে, সাথে ঝাল ঝাল গরুর মাংস। বেগুন আছে বাসায়, থাকলে ওটাও ভাজবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার খুব খেতে ইচ্ছে করছে এসব। অবচেতন শরীরে মৃদু গোঙানোর সুরে মাতৃক্রোড়ে থাকা শিশুর মতো বিড়বিড় করছে নাবিল। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে কপালে হাত রেখেছিল নীরা। সেই থেকে হাত নাবিলের দখলে। শক্ত করে হাতটা বুকের মধ্যে আগলে ধরে আবল তাবল বলেই চলেছে। নাতিটাকে নিয়ে এবার চিন্তাই হচ্ছে ইশতিয়াক এহসানের। হুট করেই এমন গা কাঁপিয়ে জ্বর আসার কথা তো না। এই বৃষ্টির রাতে ডাক্তার পাবে কোথায়? শিউরে বসে আছে সকলে। দাদু ভাই, উঠে ওষুধটা খেয়ে নে। একটা লম্বা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। উঠো ভাই, উঠো। নাবিল রক্তিম চোখ দুটো ধীরে সুস্থে মেলার চেষ্টা করল। সবকিছু কেমন ঝাপসা দেখছে। কেবল একটা ছোট্ট মুখই তার নিকট স্পষ্ট হলো। খেয়াল করার চেষ্টা করল তাকে। মেয়েটার হাত নিজের হাতের বাঁধনে অবরুদ্ধ আছে, সেটা বোধগম্য হতেই ধীরে সুস্থে হাতটা ছেড়ে দিল। চোখ দুটো জ্বলছে ভীষণ। দুর্বলতা আর শারীরিক টানাপোড়নে নাবিল পুনরায় ক্লান্তিতে চোখ বোঝে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা পানিতে ছোট্ট একটা তোয়ালে চুবিয়ে পুনরায় সেটার কপালে ধরে। এই লোকের জ্বর হলে সে অবুঝ শিশুর মতোই আচরণ করে, সেটা নীরার অজানা না। কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল নাবিলের মুখে। থামাথামির নাম নেই। কি যে বলছে নিজেও জানে। কুই
নীরার তো এমন হয় না, দিব্যি জ্বর হলে নিজে নিজে ওষুধ খেয়ে জ্বর সারিয়ে ফেলে। আর এনাকে দেখো, ভাবখানা এমন যেন জ্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ। লেগে পড়ো 14 গোষ্ঠী তার সেবায়। সবকিছু নিয়ে এই লোকের অতিরিক্ত ঢং। ফুপ্পিটা অতি আদরে এমন ড্রামাবাজ বানিয়েছে এটাকে। পিঁপড়ার কামড়েও এনার চরম আতঙ্ক। সোনার যৌবন ঝলসে যাবে। তাকে মাঝে মাঝে বাচ্চা বাচ্চা মনে হয় নীরার, যেন অবুঝ বালকটি। এই লোক বিয়ে করবে কোন অভাগীকে? একজন প্রাপ্তবয়স্ক রমণীর এমন বালক স্বামী হলে ব্যাপারটা কেমন দেখায়? ভীষণ অদ্ভুত। হাসল নীরা। না জানি কোন মেয়ের কপাল পুরাবে এই লোক। মেয়েটার ভবিষ্যৎ শঙ্কায় নীরার বেশ দুঃখই হচ্ছে এবার। অথচ সুস্থ হলে সে কি চঞ্চলতা আর দায়সারাপনা তার। কেবল নীরা, বর্ষা আর সাগরই আছে ঘরে। জ্বর কিছুটা কমতেই বাকিরা ফিরে যায় যার যার ঘরে। নাবিল খেলো না কিছুই। মুখে হাজার বলেও ফায়দা না করতে পেরে হতাশ হয়ে কোনো রকমে ওষুধটা খাওয়ালো নীরা। ওরা চলে গেলে কেবল বর্ষাই রইল ঘরে। শাহিনা বেগম থাকতে বললেন ওকে। রাতে ঘুম ভাঙলে নাবিল শিউরে বর্ষাকে আবিষ্কার করে। এতক্ষণ মোহগ্রস্তের মতো নাবিলের ঘুমন্ত মুখখানায় চেয়েছিল বর্ষা। ঠোঁটে তৃপ্তি, চোখে অধীর কৌতূহল। কিছু লাগবে আপনার? খারাপ লাগছে? ঘুমোনি কেন? বড় মা থাকতে বলল, রাতে যদি কিছুর প্রয়োজন হয় আপনার। নাবিল ধীরে সুস্থে উঠে বসল। বর্ষা ধরতে চাইলে হাতের ইশারায় বারণ করে বলে, সামান্য জ্বর হয়েছে, এত ব্যস্ত হয় না। টাইফয়েড হয়েছিল কয়েকবার, সেটার কারণে মাঝে মধ্যে এমন কাঁপিয়ে জ্বর হয়। এমন কিছুই না, সেরে যাবে। তুই শুয়ে পড়ো ঘরে গিয়ে। আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াতে পারবে? দুজনের মধ্যে সবসময় একটা দূরত্ব থেকেই যেত। অবশ্য সেটাও নাবিলের কারণেই। প্রাপ্তবয়স্ক চাচাতো বোনের সাথে কেবল কয়েকবারের দেখাতেই তো আর এত খোলামেলা হওয়া যায় না। মেয়েটাও এমন না, একটু লাজুক ধাঁচের। মাথাটা ধরে আছে নাবিলের। অনেক রাত হয়েছে, ঘরে ফিরে যাও। আই এম অলরাইট। বর্ষা মাথা নিচু করে সম্মতি জানায়। ঠোঁটের কোণে অজানা লাজুক হাসি। দরজার প্রান্তে পৌঁছাতেই নাবিল পেছন থেকে ডেকে ওঠে, শোনো। পা দুটো থমকে যায় মেয়েটার। হৃৎস্পন্দন বেড়ে যায় তড়িৎ গতিতে। বুকের ওঠানামায় শরীর কাঁপছে। মানুষটার মুখে শোনো শব্দটাই কি যেন ছিল, কেমন নেশা ধরানো ডাক। মেয়েরা কি জেগে আছে? বর্ষা অসন্তুষ্ট হয়। চুপসে যায় প্রাণবন্ত মনটা। বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে মুখে জোরপূর্বক হাসি টেনে তবু জবাব দেয়, বলতে পারছি না। আমি তো আপনার সাথেই ছিলাম এতক্ষণ। কেন, কিছুর প্রয়োজন? নাবিল হতাশ শ্বাস ফেলে, কিন্তু মুখে বলে, না, এমনি। আচ্ছা, ঘুমাও তুমি। খাঁটে হেলান দিয়ে বসেছিল নাবিল, হাত কপালে। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ তুলে চাইল। কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে নাবিল স্মিত হাসল। আয়। নাবিলের কপালে হাত রেখে পাশে বসতে বসতে নীরা শুধায়, কি এমন বিশেষ প্রয়োজনে আমায় তলব করা হলো? নাবিল তীক্ষ্ণ চোখে যায়। নীরায় রসিকতা। নাবিল তা খেয়াল করেও সহজ ভঙ্গিতে চেয়ে কথার জবাবে পাল্টা প্রশ্ন করে, ঘুমাসনি? না। কেন? ঘুমালে তোমার মাথা কে টিপে দেবে? এই এক কাজের জন্য ফুপির পর আমিই তো ঠিকাদার আছি। জ্বর হলে তোমার কত কিছু হয়, মাথা ধরবে, রাতে ঘুম ভাঙবে, মুড সুইং হবে, মেজাজ বিগড়াবে। এসব কি আর এবারই লোকেরা সামলাতে পারবে? নাবিল হাসে। নীরা খাটের ওপর ওর সামনাসামনি পা তুলে বসল। মাথাটা সোজা করে 2 হাত কপালে রাখল। নাবিলও ঝুঁকে বসল ওকে সুবিধা করে দিতে। কপালে মলম লাগিয়ে হাতের সিংহ আঙুল দিয়ে কপালের 2 কোণে চেপে ধরল নীরা। মলমের ঝাঁঝ নাক আর চোখে লাগতেই চোখ বুঝল নাবিল। নীরা হাসে, মাথা টিপে দিতে দিতে বলে, ডক্টর বাইরের খাবার খেতে নিষেধ করেছে। শরীরের প্রতি অবহেলা যা করার তুমিই করছো। টাইফয়েড ব্যাপারটাকে তুমিই নিজে উস্কে দিয়েছো। উল্টাপাল্টা কিছু খেয়েছিলে তুমি? হুম, তোর সঙ্গে গতকাল বার্গার খেয়েছিলাম, ওটাই তো। উচিত হয়নি খাওয়া। উপায় কি ছিল? জামাই আপ্যায়নের সুযোগ দিয়েছিস? না দিলে হয় ভালো কিছু খেতে পারতাম। চোখ দুটো বন্ধ রাখা অবস্থাতেই কথাগুলো বলে নাবিল। নীরা নিঃশব্দে হেসে বলে, এমন লক্ষ্মী ছেলের মতো জবাব দেবে না তো নাবিল ভাই। আমি কিন্তু অবাক হই, এইসব তোমায় মানায় না একদমই। নাবিল বাঁকা চোখে চাইল। আমি জন্মলগ্নগতভাবেই লক্ষ্মী, আজন্ম নিষ্পাপ, অবলা, সুইট সুইট, দেখলেই গাল টিপে দেওয়া ম্যাটেরিয়াল। তোরা ভণ্ডরা আমাকে চিনতে ভুল করিস।
নীরা রাগল না, বরং শব্দ করে হাসে। জ্বরের মধ্যেও কথাগুলো বলার সময় লোকটাকে সত্যি ভীষণ আদরে লাগছিল। মুখখানা একেবারে নিষ্পাপ, অসুস্থতার দরুন চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেটাও সুন্দর লাগছে। পরনের কালো রঙের টি শার্টটা কি দারুণ মানিয়েছে তার প্রশস্ত দেহে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অবহেলার দরুন কিছুটা বেড়েছে, তাতে লাগছে জলজ্জন্ত দেবী মূর্তির ন্যায়। চোখে মুখে সম্ভ্রান্ত বংশীয় ছাপ। নিষ্পলক অধীর সময় নিয়ে চেয়ে থাকলে সত্যি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় গাল দুটো। নীরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে, মৃদু হাসে, ভাবতে থাকে কে বলবে সুস্থ হলেই এই লোক পৃথিবীর শ্রেষ্ঠ দায়সারাপনায় খেতাবপ্রাপ্ত এক দস্যি ছেলে। ঘুম পাড়ানি ওষুধ পেয়ে নাবিল বিনা বাত্যে ঘুমিয়ে পড়ে। নীরা শেষবারের মতো ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মনে পড়ে যায় স্কুল জীবনের কথা, যখন ফুপ্পির বাসায় থেকে 3 বছর পড়াশোনা করেছে নীরা। স্কুল থেকে ফিরে প্রায় লোকটাকে এভাবে শুয়ে থাকতে দেখেছে নীরা। ফুপ্পি ঘরের কাজে ব্যস্ত থাকলে নীরাকে দিয়েই নিজের সেবা করাতো নাবিল। নীরা মাথা টিপে দে, পানি দে, আম্মুকে বল একটু লেবুর শরবত করে দিতে, মাথায় পানি ঢাল, আমার টি শার্টটা এনে দে ছাদ থেকে, আরও কত কি। নীরা বিরক্ত হতো তখন, এত বড় দামড়া লোক কিনা এইটুকু মেয়েকে দিয়ে খাটাচ্ছে। এখন সেসব ভেবে হাসি পায়। সময় বহমান স্রোতের মতো বয়ে যাচ্ছে, কিন্তু নাবিল ভাই আছে একই রকম, শান্ত চাহনির প্রাণবন্ত হাসি। মানুষটা একটু বদলায়নি। যুবক নাবিলের মধ্যেও সেই একই রকম পাগলামি, একই রকম দায় সারাপনা। দরজার এক কোণে বেরিয়ে সবটা খেয়াল করল বর্ষা। অজানা দহনে ভেতরটা পুড়ছে। আর দাঁড়ালো না মেয়েটা। অসাড় হয়ে আসা দেহটা বয়ে কোনো মতে ঘরে ফিরে এলো। ঢকঢক করে 1 গ্লাস পানি শেষ করলো। এত ছটফট লাগছে কেন? বর্ষা জানে ব্যাপারটা স্বাভাবিক, তবু কেন জানি না দাবানলের জ্বলন্ত আগুনের শিখার মতো দপদপ করে ভিতরটা জ্বলছে। মনটা অজানা আশঙ্কায় ভয়ে কুঁকড়ে যাচ্ছে। মনে মনে মেয়েটা চাইছে যা মন বলছে সেসব বিভ্রম হোক, ভুল প্রমাণিত হোক সবটা। সকালে জ্বর সারতেই নাবিলের ভেতরকার আমিত্ব পুনরায় জেগে উঠল। নাশতা শেষ করেই গিটার নিয়ে ছাদ ঘরে ছুটল সে। রাতের এত কাহিনীর পর সকালে ওর অস্থিরতা দেখে সকলেই হতভম্ব। সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এখন ভাবখানা এমন যেন তার কোনো কালেই কিছুই হয় না। চির দুরন্ত পাখি সে। ঘুম থেকে উঠে বাউন্ডলেপনা শুরু, এখন আবার বাড়িতে ঢুকেই গানের আসর। তার গানের একমাত্র শ্রোতা এই মুহূর্তে সাগর। ভাই, তুমি কি আর বিয়ে করবা না? আর মানে কয়টা করছে? না, মানে বিয়ে শাদী করার প্ল্যান আছে কিনা? নাবিল সরু চোখে চাইল। গিটারে আঙুল বুলিয়ে বিশ্ব জয় করা হেসে বলল, ধুর, বিয়ে কি কোনো সুস্থ মানুষ করে রে ছোট? পাগল উন্মাদ বেকুবদের ছাড়া কেউ বিয়ে করে না। সকল বিবাহিত পুরুষই পাবনা সার্টিফাইড। শোন, বিবাহ হচ্ছে একটা ক্রাইম। নাবিল জেনে শুনে কোনো ক্রাইমে জড়ায় না। ক্রাইম? যেন তেন না, একেবারে সিরিয়াস পর্যায়ে ক্রাইম। এই বিয়ে শাদীর হাত ধরেই ঘরে বউ নামক স্বৈরাচারের উপক্রম। এর পৃথিবীকে সাক্ষী রেখে 3 কবুল বলে পরিপূর্ণ স্বৈরাচার হওয়ার বৈধতা পায়। মানে বৈধ সরকারের দেশের সম্পদ লুট করার মতো ব্যাপার। এখানে চাইলেও তুই কিছু বলতে পারবি না। তারপর আর কি, মাসুম, নাদান, অবলা, নাদুস নদুস ফুলের মতো নরম হৃদয়ের পুরুষের জীবন ফুললি কবচায়। জাস্ট ম্যানিফেস্ট কর। হাঁকতে গেলেও তো নিজের বইয়ের পারমিশন নিতে হবে। ভাবতে পারছিস কতটা অপমানজনক ব্যাপার? বিয়ে বিষয়টাকে আমরা যতটা প্রাধান্য দেই, ব্যাপারটা আসলে এতটাও মাইনে রাখে না। মানে ধর, রাঘব বল ধরতে গিয়ে হয়ে গেলি পালতু কুত্তা, ব্যাটালক হচ্ছে সিংহ, গর্ব করে হাঁটার মতো চওড়া বুক থাকবে। এদিকে যদি তুচ্ছ রমণীরা নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে, পৃথিবী গল্লা যাবে না? একজন সুবুদ্ধি সম্পন্ন জেন্টলম্যান হিসেবে এসব অবিচার আমি আদতে মেনে নিতে পারি? বল, ইজন্ট ইট আ ক্রাইম? সাগর মনোযোগী শ্রোতা হয়ে শুনল সবই। অতি তেতো সত্য। তবে যে বাবা কাকারা বিয়ে করলো, সবাই তো বিয়ে করে ভাই, আমিও তো করব। নাবির ঘোড়ার মতো লাফিয়ে উঠে বিস্ময় নিয়ে চাইল, আরে শালা, তুই তো হেব্বি স্বার্থপর। এমন মানবতা বিরোধী চিন্তা আসি কে করে মাথায়? এমন নিষ্ঠাবান, নীতিবান, সৎ, বিদ্রোহী ভয় থাকার সত্ত্বেও তোর বিবেক বুদ্ধির এই দশা? ওরা করেছে বলে তুইও করবি? ওদের জেনারেশনটা ছিল ভাদেমা জেনারেশন। আজ এর খায়া কাম কাজ নাই, তো টাইম পাসের জন্য করে একটা বিয়ে। তো আমার কি এত টাইম আছে? আমরা ইন্টেলেকচুয়াল বয়েজ না? অবশ্যই, সমস্যা নেই, করুক এরা। এদের হয়ে তুই আমি না হয় একটু ত্যাগ করলাম। আমাদেরকে এত কেয়ারলেস হলে চলবে?
আদিপুরুষরা অসচেতনতা বশত ভুল করে বসেছে, তাই বলেই পস্তাচ্ছে। সাগর তার ভাইয়ের অন্ধ ভক্ত, তবু সে এমন গোপন আর জটিল ষড়যন্ত্র কিছুতেই বিশ্বাস করতে পারছে না, বরং অনড় রইল নিজের সিদ্ধান্তে। বিয়ে তো সে করবেই। তুমি দেশের কথা চিন্তা করে বিয়ে থেকে ভাগছো? আরে বেটা, সাগর আবেগাপ্লুত হলো। তার ভাইটা কি মহৎ, মানুষের কথা চিন্তা করে কিনা একটা আস্ত বিয়ে ভেঙে দিল। আহারে, সাগর হলে তো এমন সাহসী সিদ্ধান্ত কিছুতেই নিতে পারত না। নাবিল ভাইয়ের দয়ার হৃদয় বলেই পেরেছে। কি গাইবো বলো তো? সাগরের সরলমুখী চেয়ে গিটারে আওয়াজ তুলল নাবিল। ব্যর্থতার গলা খাকারি দিয়ে গাইতে আরম্ভ করল তার ভীষণ প্রিয় একটা সফট গান, বিখ্যাত সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেকের গাওয়া একটা ইংরেজি গান। সাগর জোরে জোরে হাততালি দিয়ে শীষ বাজালো। নাবিল ভাইয়ের গানের গলা তার বরাবরই চমৎকার লাগে। যদিও জ্বরের তাড়নায় গলা কিছুটা ভেঙে এসেছে, তবুও শুনতে বেশ লাগলো। সেই হইছে ভাই, সেই। নাবিল দ্বিতীয় গানের জন্য পুনরায় গিটারে আঙুল বুলায়। কি মনে করে জানালা দিয়ে বাইরে চাইল কে জানে। তার অবাক বিস্ময় কৌতূহলী চোখ জোড়া আটকে গেল মোহনীয় কিছুর ওপর। সূর্য যখন তার সোনালি আঁচল মেলে ধরেছে, তখন কারো শাড়ির ভাঁজে ভাঁজে খেলা করছে মৃদু বাতাস। গোলাপি সাদা ছোপ ছোপ শাড়ির আঁচল দখল নিয়েছে বাতাসের। কোমল স্নান হয়েছে সবে। পিঠ লেপ্টে থাকা কোমর ছুঁই ছুঁই চুল থেকে পানি পড়ছে টুপটাপ। ছাদের ঘরের জানালার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে এসে কাপড় ছড়িয়ে চুলের তোয়ালেটা খুলে উন্মুক্ত করে দিল দীঘল কালো ঝর্ণার মতো লম্বা চুলগুলো। চুল থেকে ভেসে আসছে তীব্র নারীত্বের সুভাষ। শরীরের ভাজে ভাজে মমতাময়ীর কবিত্বময়িতা ফুটন্ত। বিখ্যাত সাহিত্যিকরা তাদের নোবেলে নারীর ঐশ্বরিক সৌন্দর্যের যেমন বর্ণনা করে থাকেন তেমন। চেহারা অস্পষ্ট, কেবল পিঠের দিকটাই প্রকাশ্য সর্বনাশিনীর। ছাদের দড়িতে কাপড় ছড়িয়ে শুভ্র তোয়ালেটা দিয়ে আপন ভঙ্গিতে চুল ঝাড়ছে সে। চুলের ঝটকার সঙ্গে বিন্দু বিন্দু শীতল পানির ছিটে ফোটা লাগলো নাবিলের বেহায়াজ মুখে। এই কাঠফাটা রোদে সেই চুলের অবহেলিত পানিটুকু যেন তৃষ্ণার্ত মরুভূমির বৃষ্টির মতো ঠেকল নাবিলে। নাবিল নিস্তব্ধ বা ক্রুদ্ধ। ফর্সা পা দুটোতে রূপর নুপুর জোড়া তীব্র বিদ্রোহ করল নাবিলের সঙ্গে। ছেলেটা কেন এমন উন্মাদ হয়ে চেয়ে আছে তার মালকিনের পানে? এমন রূপকথার অপ্সরার দেহে অমন সস্তা নজর কি মানানসই? নাবিল অভিমান করে। সস্তা? হ্যাঁ, সস্তাই তো। সোনা রঙে নজর বোলাবে কেবল গ্রিক দেবতারূপী প্রেমিক। অন্য কারো সাধ্য কি তাতে ধ্বংসাত্মক চাহনি নিক্ষেপ করার? নাবিল মন্ত্রমুগ্ধের মতো স্থির চেয়ে রইল তার সারল্য চলন বলনে। মেয়েটা এখনও উল্টো দিক করে দাঁড়িয়ে। সেভাবেই কিছুক্ষণ উপন্যাসের ঢঙে বিচরণ করল ছাতে। নাবিল অবচেতন। প্রবল ঝড়ের কবলে পড়েছে তার সুপ্ত স্থির বক্ষপিঞ্জরটা। একটাবারও নিজেকে প্রশ্ন করার ফুরসত পেল না ছেলেটা, এই অবেলায় তার বাড়ির ছাদে কেই অপরিচিতা। একজোড়া শুদ্ধ দৃষ্টির ধ্বংস কে ডেকে আনলো এভাবে? কে সে? কে তুমি চন্দ্রমল্লিকা? চৈতন্য ফিরল কারো আওয়াজে। একটা ডাক ভেসে আসলো সিঁড়ির দিক থেকে, আরেকটা মেলি কণ্ঠ। নাবিলের সর্বনাশিনী এবার চোখ ফিরিয়ে চাইল। তবে এবার যা দেখল তা দেখার পর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ মনে হচ্ছে। এই মুখ চিরপরিচিত। তাকে দেখা মাত্রই বৈদ্যুতিক গতিতে একটা হাওয়া ধাক্কার বেগে এসে লাগল নাবিলের মুখে। নাটক সিনেমায় নায়ক নায়িকাকে প্রথম দেখার সিনটা যেমন হয় তেমন। অভিনয় জগতের ডিরেক্টরদের টাকা খরচ করে যে হাওয়ার ব্যবস্থা করতে হয়, সেই হাওয়াটাই নাবিলকে প্রকৃতি দিল বিনা বিনিময়। একটা ঠান্ডা শীতল হাওয়া। ব্যাপারটা আকস্মিক এবং কাকতালীয়। কি দেখল ছেলেটা? নিজের চোখকে বিশ্বাস করানো দুঃসাধ্য। নাবিলের হাত আপনা আপনি বুকের মধ্যে চলে যায়। হালকা ব্যথা হচ্ছে বক্ষপিঞ্জরে। সমানতালে বুকটায় কেউ তীব্র উল্লাস নিয়ে ঢাকঢোল পিটিয়ে দামাদামা বাজিয়ে চলেছে। কেউ জানান দিয়ে যাচ্ছে কাঠফাটা রোদে নাবিলের এক মায়াবতীর প্রেমে পড়ার গল্প। কেশবতীর নারীসুলভ দেহের পোশাকেরা রোদ পোহাচ্ছে। নাবিল প্রেমে পড়ল কাঠফাটা রোদে, প্রেমে পড়ল ওদের রোদ পোহাবার ছুতোয়। আচ্ছা, প্রেমে পড়ার এমন অদ্ভুত দৃষ্টান্তও বুঝি হয়? এভাবেও প্রেমে পড়া যায়? যায় বোধ হয়। এই যে নাবিল পড়ল, ভয়ঙ্কর প্রেমে পড়ল। কেমন একটা লাগছে, কিন্তু কেমন লাগছে নাবিল জানে না। শুধু জানে চোখের সম্মুখে নিজের বিধ্বস্ত পরিণতি দেখল সে। এই ভয়ঙ্কর দিনটি আসা কি খুব জরুরি ছিল?
এমন একটা রুক্ষ বৈশাখে তার আগমন হওয়াটাই বা জরুরি ছিল কিনা। দিলে তো মনের গহীনে চুপটি করে বসে থাকা প্রেমের সুরটাকে মুক্ত করে। এবার ওদের ঠেকায় কে? প্রজাতির ন্যায় অবাধ্য হয়ে ডানা ঝাপটাচ্ছে। এই যে হৃদয়টা বুঝি চাতক পাখির মতো হাঁসফাঁস করতে করতে বেরিয়ে আসতে চাইছে। কি হবে ছেলেটার এখন? প্রাণটা যে গলা পর্যন্ত এসে বাঁচার আকুতি নিয়ে বড্ড দাপাচ্ছে। এ কি নিষ্ঠুরতম রূপ তোমার মেয়ে? সাগর বুঝল না নাবিল ভাইয়ের হুট করেই মূর্তি স্ট্যাচু হয়ে যাওয়ার কারণ। সে বসেছে জানালার উল্টোপিঠ হয়ে। ভাই এমন ধ্যানমগ্ন হয়ে কি দেখছে তখন থেকে? নাবির হুট করেই উঠে পড়ল। ছাদঘর ছেড়ে ডাইনিং রুমে গিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেল। শার্টের হাতার উল্টো পিঠ দিয়ে অস্থির ভঙ্গিতে কপালের ঘাম মুছল। একটা লম্বা শ্বাস ফেলে পুনরায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই রান্নাঘর থেকে বড় চাচি উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কিরে বাপ, এমন হাঁপাচ্ছিস কেন? খারাপ লাগছে? এদিকে আয় তো, দেখি জ্বরটা এলো কিনা আবার। জ্বর নেই, ঠিক আছে বড় মা। বলেই চোরের মতো হন্তদন্ত পায় ছুটল দোতালের। নিজেকে লুকিয়ে রাখা জরুরি আজ। এই করুণ রূপ কাউকে দেখানো যাবে না, কাউকে না। শাহিনা বেগম বিভ্রান্ত মুখে চেয়ে রইলেন ওর যাওয়ার পানে। বিমর্ষ দেখাচ্ছে নাবিলকে। কি হলো ছেলেটার হঠাৎ? সিঁড়ি দিয়ে ওঠার সময় নীরার সঙ্গে দেখা। শাড়ি পরেছে মেয়েটা, চোখে মুখে একরাশ আনন্দ। কোথা যাচ্ছে বোধহয়। ওকে দেখা মাত্র নীরা পথ আটকে একগাল হেসে আবদারি ভঙ্গিতে বলে, তোমাকেই খুঁজছিলাম নাবিল ভাই, ভালোই হলো দেখা হয়ে। নাবিল জবাব দেয় না। ভেতরটা কেমন পালাই পালাই করছে। এই প্রথম এত অস্বস্তি আঁকড়ে ধরল তাকে। একটু বাইরে যেতে পারবে? আমার বর্ষার জন্য 2টো রজনীগন্ধার গাছ এনে দাও না, খোপাটা বড্ড বেমানান লাগছে ওটা ছাড়া। নাবিল ঘোর লাগানো নজরে ওর মুখের দিকে চায়। কি ভেবে তড়িঘড়ি করে চোখ সরিয়ে সিঁড়িতে দৃষ্টি ফেলে রুষ্ট কণ্ঠে বলে, পারবো না, সব সামনে থেকে। আর শোন, খবরদার আমার আগেই পেয়েছি এমন সৎ সেজে ঘুরঘুর করবি না। আমার মাঝে মনে কি হলো? তোকে দেখি মেসেজ বিগড়ে যাচ্ছে। সব সাজলাম কোথায়? আমি তো সাজিয়ে নি, এই দেখো কেবল কপালে একটা টিপ পরেছি, আর হাতে কাচের চুড়িগুলো, মুখে তো নো মেকআপ। নাবিল তির্যক চায়। সত্যি, কেবল একটা সবুজ রঙের ছোট্ট টিপ কপালে। ফর্সা কপালটা সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় যে রংটা। না সেজে এমন মারাত্মক দেখালে সাজার কি প্রয়োজন? মোহগ্রস্তের মতো মিনমিন করে কথাটা বলে নাবিল। হ্যাঁ, কিছু না। এনে দিবে তো? কি? গাছরা। সময় নেই। কি করো সারাদিন? সময় থাকবে না কেন? এমন কেন করো? যাও না নাবিল ভাই, এবার বাড়িতে ফিরে তোমাকে পুডিং বানিয়ে খাওয়াবো, প্রমিস। অন্য সময় হলে এই অফারের বিপরীতে লম্বা সংলাপ হতো। তবে আজও যে নাবিলের কথার অভিধানটা নিখোঁজ। চাইলেও বেশিক্ষণ ওর সঙ্গে বিতর্ক করতে পারছে না। নাবিল হতাশ শ্বাস ফেলে। সামান্য পুডিংয়ের লোভ দেখিয়ে মেয়েটা ওকে দিয়ে কাজ করাতে চাইছে ভেবেই হাসি পেল। অথচ নাবিল যে পুরো দুনিয়া এফোড়োফোড় করার চিন্তা করছে এই তুচ্ছ রমণীর জন্য, তা কি সে জানে? জানে না। নাবিল জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নীরা মন খারাপ করে মনে মনে কয়েক সেকেন্ডে কয়েক হাজার ঘানে গালি দিয়ে ফেলল। সব সময় বাড়াবাড়ি লোকটার। দোতলায় চড়ে কি মনে করে সিঁড়িতে ফিরে পুনরায় নাবিল শুধায়, শাড়ি পরে এমন রঙ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নীরা ভাবল নাবিলের মন গলেছে। বর্ষার ভার্সিটিতে যাব, কি একটা প্রোগ্রাম আছে, বাসা থেকে বোর হচ্ছিলাম, তাই আন্টিও বলল ওর সঙ্গে যেতে। চাল চলন সুবিধা না, পা দুটো স্বাভাবিকের চেয়ে 1-1.5 ইঞ্চি বেড়েছে বোধ হয়। কেটা আগের ফর্মে আনা দরকার। নীরা বুঝল না। পাখা গজিয়েছে বাড়ি থেকে বেরিয়ে? নীরার চোখ ভিজে এলো। এভাবে কেন বলছো নাবিল ভাই? আমি কি কখনো কোথাও গিয়েছি? নাবিল রয়েস হয়ে চাইল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে কথার বিপরীতে প্রশ্ন করে, কতক্ষণ লাগবে ফিরতে? নীরা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। এক্সট্রা কিছু সেফটি পিন ব্যাগে রেখে নিলে খারাপ হয় না, পাছে অচিন্তিত সৌন্দর্য উন্মুক্ত না হয়ে যায়। এবং বিশেষ দ্রষ্টব্য, ঘোরাঘুরি শেষ হলে আমাকে ফোন করতেও যেন ভুল না হয়। এসব শর্ত মানতে খুব অসুবিধা হলে যাওয়ার প্রয়োজন দেখছি না। তাহলে এনে দাও না গাছরা। নাবিল দোতলার বারান্দায় পেরোতে পেরোতে বলে, সাগরকে পাঠিয়ে দিয়েছে। রাত প্রায় 11টা। বাড়ির সকলে ঠেয়ে দেয় যার যার ঘরে। বাইরে তুমুল বৃষ্টি আজকিরো। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল নাবিল। মনের অভিলাষগুলো বর্ষণের ঠান্ডা স্পর্শে কিছুটা হলেও যদি শীতল হয়, যদি ভেতরের উচাটনতে কিছুটাও কমে। শরীরের সবটুকু অস্থিরতা মুছে ফেলতে হবে যে। শার্ট প্যান্ট ইতোমধ্যে ভিজে একাকার। চুল কতাল পর্যন্ত চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নাবিল চোখ জোড়া বন্ধ করে আকাশের পানে মুখ করে একটা লম্বা শ্বাস নিল।
মন মস্তিষ্কের এমন উন্মোদনা আর সহ্য করা যাচ্ছে না। বুকটা বড্ড এলোমেলো লাগছে। মনে জমেছে হাজারো প্রণয়াকাঙ্ক্ষা, কাউকে কাছে টানার তীব্র তৃষ্ণা। চোখের সম্মুখে অগত্যাই দুপুরের অনাকাঙ্ক্ষিত মুখটা ভাসছে। একটা মসৃণ আলোর মতো মুখ, ঢলঢলে দিঘির মতো কোমর, কাজল টানা ধূসর একজোড়া চোখ, আর তার দীঘল কালো চুল। আহা, সেই প্রহরের পর থেকে কি বিধ্বস্ততা মনের! সেই চিরপরিচিত মুখ, অথচ নতুন করে তার প্রতি জন্ম নেওয়া ধ্বংসপ্রেম। টানা 2 ঘন্টা ধরে ভিজে রাতে পুনরায় গা কাঁপিয়ে জ্বর হয় নাবিলের। এবার আর কাউকে ডাকার প্রয়োজন বোধটুকু করল না। একটু একা থাকা জরুরি আজ। অশান্ত মনটা একটু নীরবতা চাইছে। কোনো রকমে উঠে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক ঘুম না, চোখ বুজে বিভ্রম চিন্তাভাবনা নিয়ে শুয়ে থাকা। মাঝরাতিরে শরীর পুনরায় গরম হয়ে এলো। শীত করছে ভীষণ। একটা কমফোর্টারে কিছুতেই ঠান্ডা কমছে না। উঠে বড়মাকে এত রাতে ডাকা ঠিক হবে কি না? না, থাক, বেহুদা চিন্তা করবে। চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে থাকে নাবিল। নির্জন অন্ধকার ঘরটায় হুট করে আলো জ্বলে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতেই নাবিল তাৎক্ষণিক উঠে দরজার পানে চাইল।